গল্পের নাম নুরি মোহব্বত। লেখিকা তাবাস্সুমতা জোয়ারি। আহিল আর নমির বিয়ের পরের জীবন নমির কাছে সুখের ছিল। ওদের দুইজনের বন্ডিং ছিল খুব শক্ত। আহিল যেন নমিকে প্রতি মুহূর্তে চোখে হারায়। এত এত ভালোবাসা দেখে নমির চোখে পানি এসে যেত। নমির মা চলে যাওয়ার পর কেউ তাকে এভাবে ভালোবাসে বোধ হয়। দীর্ঘ ৭টি বছর সৎ মায়ের অবহেলা আর বাবার উদাসীনতায় যে মেয়েটি এক ফোঁটা ভালোবাসার জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিল তাকে আহিল যেন এক সমুদ্র ভালোবাসায় ডুবিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের ২ মাস পর হঠাৎ করে আহিলের আচরণে পরিবর্তন আসতে শুরু হয়। যেই আহিল নমিকে চোখে হারাত সেই আহিল নমিকে সহ্য করতে পারত না। প্রতি মুহূর্তে অপমান অবহেলা করতে শুরু করে। কিন্তু কেন করে সেটা নমি জানত না। কিছু বললেই তার উপর আসত কথার ঝড়, অপমান আর লাঞ্ছনা। আহিল তাকে কুচরিত্রহীন কি ট্যাগ দিতেও ভুলেনি। ঠিক কী কারণে এই ট্যাগ পেয়েছিল সেটা নমি আজও জানে না। আহিলকে প্রশ্ন করেও উত্তর পায়নি সে। বিয়ের ২ মাস পর থেকে আহিলের মধ্যে পরিবর্তন দেখতে পায় নমি। সে ভেবেছিল আহিল হয়তো ব্যস্ত সময় পার করছে কিংবা কোনো কারণে টেনসড। সে এই ভেবে প্রথমে কিছু না বললেও আহিল ওকে সম্পূর্ণ এড়িয়ে যেতে শুরু করল। নমি কিছু বললে বা ওর কোনো কাজ করে দিলেই চিল্লাফাল্লা করত। নমির মা বাবা নমিকে ভীষণ দেখতে পারত। আহিলের অবহেলা আর খারাপ ব্যবহার তাদের চোখে পড়েছিল কিন্তু কিছু বললেও সে শুনত না আর না কোনো জবাব দিত। একদিন রাতে যখন আহিল থমথমে মুখে ঘরে ফিরল, নমি ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে তার কোটটা টেনে নিতে গেলেই আহিল এক ঝটকায় তার হাত সরিয়ে দিত। তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে কর্কশ গলায় বলত, তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমার ঘেন্না করে তোমার এই মায়াবী চেহারার আড়ালে লুকিয়ে থাকা আসল রূপটা দেখতে। নমি অবাক কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আমার অপরাধটা কি আহিল? আমি কি করেছি? কেন আপনি আমার সাথে এমন করছেন? অপরাধ? অপরাধ তো আমার যে তোমার মতো একটা চরিত্রহীন, ধোঁকাবাজ মেয়েকে নিজের ঘরের বউ করেছি। বাইরে দেখতে কত নিষ্পাপ, অথচ ভেতরে এত নোংরামি। ছি! নমি স্তব্ধ হয়ে গিয়েছিল ওর এমন কথা শুনে। কেউ যেন তার বুকে ছুরি চালিয়ে দিচ্ছে। একটা মেয়ের জন্য এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় মরণ আর কি হতে পারে? অথচ ঠিক কী কারণে, কার দেওয়া কোনো অপবাদের ভিত্তিতে সে এই কুৎসিত ট্যাগটা পেয়েছিল, নমি আজও তা জানে না। সেদিন নমি চিৎকার করে কেঁদেছিল আর বারবার বলছিল, আল্লাহর দোহাই লাগে আহিল, এভাবে মিথ্যে অপবাদ দিবেন না। আমি শুধু আপনাকে ভালোবেসেছি। আপনি ছাড়া কোনো পুরুষ আমার ত্রিসীমানা আসেনি। আপনি আমায় ভুল বুঝছেন। কি করেছি আমি? কিসের ভিত্তিতে আপনি আমার এসব বলছেন? সেদিনের পর আহিলকে হাজার প্রশ্ন করেও নমি কোনোদিন উত্তর পায়নি। নমি বারবার বলত, আপনাকে তো জোর করা হয়নি আমাকে বিয়ে করার জন্য। না তো আমাকে। দুজনের পূর্ণ সম্মতিতেই বিয়েটা হয়েছে। আপনি আর আপনার পরিবারই আমায় পছন্দ করেছিলেন। আমি কিন্তু আপনার কাছে আসিনি। তাহলে এসব করার মানে কি? আহিল কোনো উত্তর দিত না কিন্তু কথার বিষ ছড়াতেও ভুলত না। শেষ পর্যন্ত আহিল কোনো সুযোগই দেয়নি তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার। করবেই বা কী করে? আহিল কেন এমন করছে সেটাই তো জানতে দেয়নি। উল্টো আহিলের ব্যবহার দিন দিন আরও খারাপ হচ্ছিল। এর মধ্যে বিয়ের ৪ মাসের মাথায় নমি জানতে পারল সে মা হতে চলেছে। খবরটা পাওয়ার পর নমির বুকটা আনন্দের বদলে এক তীব্র আতঙ্কে কেঁপে উঠল। আহিল যেভাবে দিন দিন পৈশাচিক আচরণ করছিল, যেভাবে তাকে প্রতি মুহূর্তে ঘৃণা উগরে দিচ্ছিল, নমির মনে হল আহিল হয়তো এখন তাকে আর সহ্য করতে পারছে না। তার উপর তাকে দেওয়া হয়েছে চরিত্রহীন অপবাদ। এই অবস্থায় আজলান যদি জানতে পারে এই খবর তবে সে হয়তো এই সন্তানকে নিজের বলে স্বীকারই করবে না। উল্টো তীব্র আক্রোশে সে হয়তো বাচ্চার কোনো বড় ক্ষতি করে বসবে। তবে নমি প্রথমে ভেবেছিল সব অপমান ভুলে সে আহিলকে এই খবরটা দেবে। সন্তানের কথা শুনলে হয়তো আহিলের পাথরের মতো মনটা একটু গলবে, হয়তো সে শান্ত হয়ে নমিকে বুকে টেনে নেবে। সেই শেষ আশাটুকু বুকে নিয়ে একদিন রাতে আহিল ঘরে ফিরতেই নমি সমস্ত ভয়ডর উপেক্ষা করে তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। কাঁপা কাঁপা কণ্ঠে খুব মৃদুস্বরে বলেছিল, আহিল একটু শুনবেন? একটা খুব জরুরি কথা বলার ছিল। আহিল তীব্র বিরক্তি আর ঘৃণায় মুখ কুঁচকে তাকালা। এক ছটকায় নমিকে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে বরফশীতল কণ্ঠে বলল, তোমার মুখ থেকে কোনো কথা শোনার রুচি আমার নেই। তোমার ছায়াও আমার সহ্য হচ্ছে না আজ। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে এই ঘর থেকে তোমার অস্তিত্বটাই মুছে দিতে।
এই সমাজ আর পরিবারের চাপের কথা ভেবে এখনও তোমাকে সহ্য করছি, নইলে কবেই গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। ব্যাস। নওমি বুঝে গেল আহিলকে এখন এসব বলে লাভ নেই। নিশ্চয় আহিল অন্য কিছুতে জড়িয়ে গেছে। ঠিক পরের রাতে যেদিন বাড়ির কেউ ছিল না, নিজের সন্তানকে বাঁচানোর আশায় এবং নতুন একটা জীবনের আশায় ওই সংসারের মায়া ছেড়ে বেরিয়ে আসে সে। কিন্তু ওই যে এই অভাগীর কোথাও জায়গা নেই। বাবার বাড়িতে গিয়ে দুদিনও টিকতে পারেনি সে। সেখানেও তার ভাগ্যে জুটল চরম ধিক্কার। সৎমা তো দূর, নিজের বাবাও সেদিন তাকে আশ্রয় দেয়নি। উল্টো ভাঙা গলায় বলেছিলেন, যে মেয়ে জামাইয়ের ঘর থেকে এভাবে মাঝরাতে পালিয়ে আসে তার এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই আমার মুখ পুড়িয়েছিস নওমি। বাবার বাড়ির দরজাটা যখন মুখের উপর দরাম করে বন্ধ হয়ে গেল, নওমি তখন অথৈ সাগরে। মন চেয়েছিল তার নিজেকে শেষ করে দিতে। আহিলের কাছে যাওয়ার কোনো পথ ছিল না, আর থাকলেও সে যেত না। নওমিরই এক কাজিন আবরার গু। ওর এই অবস্থার খবর শুনে ওদের বাড়ি আসে। আবরার ছিল নওমির মায়ের দূর সম্পর্কের এক আত্মীয়। তবে মায়ের মৃত্যুর পর সেই সম্পর্কের সুতোটাও প্রায় ছিঁড়ে গিয়েছিল। আগে নওমির উপর অত্যাচার দেখে আবরারের ওর প্রতি মায়া হতো, আর এখন ফিরে এসেছে শুনে সে এক প্রকার অবাকই হয়েছে। তার জানামতে আয়লান ভালো ছেলে আর নওমিকেও খুব ভালোবাসে। নওমিকে বিধ্বস্ত অবস্থায় দেখে সে কোনো প্রশ্ন না করেই বলে, তোকে আমার বাড়িতে তো নিয়ে যেতে পারব না। জানিসই তো এক এক লোকের এক এক কথা। তবে তোকে আমি একজনের কাছে সেফ রাখতে পারব। নওমি উত্তর দেওয়ার অবস্থায় ছিল না। সে তখন সমুদ্রে হাবুডুবু খাওয়ার অবস্থায়। আবরার তাকে নিয়ে গেল তুহির কাছে। তুহি তখন মাত্র পড়ালেখা শেষ করে এই শহরে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকত, আর একটা হসপিটালে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে স্ট্রাগল করছিল। আবরার ওকে আগেই বলে রেখেছিল, তারপরই সেদিন ওকে নিয়ে গেল। পরের দিন সকালে যখন নওমি কেঁদে কেঁদে সবটা তুহিকে জানায়, তখন সে নওমিকে জড়িয়ে ধরে কণ্ঠে বলেছিল, ওই কাপুরুষ মানুষের কাতারে পড়ে না। তুই একদম ঠিক করেছিস ওই নরক থেকে পালিয়ে এসে। তুই এই বাচ্চাকে জন্ম দিবি নওমি, আর আমি তোকে সবরকম সাহায্য করব। বাবার পরিচয়ের দরকার নেই। দেখব কোনো সমাজ তোকে আটকায়। তোর যতদিন ইচ্ছে ততদিন তুই আমার কাছে থাকবি। সেই থেকে আজ 3টে বছর কেটে গেছে। মাথা গোজার ঠাঁই দেওয়া থেকে শুরু করে ডেলিভারির খরচ, বাচ্চার যত্ন, সবকিছুতে তুহি নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়েছে। নিজের আপন রক্তের মানুষগুলো যেখানে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেখানে এই দূর সম্পর্কের আপুটাই নওমির বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল। তুহিরও তার বাবা ছাড়া কেউ ছিল না। আপন মানুষের আসল রূপ দেখে তারও নওমির মতো অবস্থা। নওমি পড়ালেখায় খুব ভালো ছিল। বিয়ের পরও আহিল ওকে ভার্সিটিতে ভর্তি করিয়েছিল। কিন্তু এই কাহিনীর পর ওর পড়ালেখা বন্ধ। কিভাবে কি করবে বুঝতে পারছিল না। তুহির চেনা এক কলেজে ওকে ভর্তি করায় এবং সব জানিয়ে তাকে বিনামূল্যে পড়ার সুযোগ দেয়া। এর মধ্যে নওমি প্রথমে টুকটাক টিউশন করত যেন কিছুটা নিজে চলতে পারে। কিন্তু আদনান হওয়ার আগে ছেড়ে দেয় সব। আদনান হওয়ার পর কয়েক মাসও সে দূরে ছিল সবকিছু থেকে, তখন তার জগৎ ছিল শুধু তার ছেলে। একটা পর্যায়ে চিন্তা করল, এভাবে বসে থাকলে তো হবে না। তাই তুহি আর ও খোঁজ খবর নিয়ে একটা কিন্ডারগার্টেন স্কুলে টিচারের জব নেয়া। তখন তার অনার্সও শেষ হয়নি, ফলে ভালো কোথাও চাকরির সুযোগ পাচ্ছিল না। কিন্তু ওই যে চেনা, যেই কলেজে বিনামূল্যে পড়ার সুযোগ পেয়েছিল, সেই কলেজেরই এক শিক্ষক এর সুপারিশে কিন্ডারগার্টেনে পড়ানোর সুযোগ পেয়েছে। এতে ওর আর আদনানের ভালোই চলে যায়। এর মধ্যে তুহির বিয়ে হয়ে যায়। তুহি ওকে বলেছিল ওর সাথে থাকতে, কারণ তুহি আর তুহির হাসব্যান্ড থাকে শহরে, কিন্তু নওমি রাজি হয়নি। তুহি মাঝে মাঝেই এসে ওদের দেখে যায়। এভাবেই যাচ্ছে জীবন। আজ উঠি আমি। তুহির কথায় ধ্যান ভাঙল নওমির। সে বলল, আরও কিছুক্ষণ থাকো। আদনান উঠুক, তারপর যেও। ছেলেটা প্রায় তোমাকে খুঁজে। ছেলেকে নিয়ে আসতে পারিস না আমার বাসায়? বের হতে ইচ্ছে হয় না বাসা থেকে। স্কুল না থাকলে বেরি হতাম না। তুহি কিছুটা সন্দেহের দৃষ্টি তাক করে বলল, একটা কথা বলতো। কি? আদনান দুদিন ধরে তার বাবার কথা বেশি বলছে না। হঠাৎ এমন করার কারণ কি? নওমি থতমত খেয়ে গেল। সে চাই বলতে, কিন্তু কেন যেন আজলানের কথা কাউকেই বলতে ইচ্ছে হয় না তার। ও তো সবসময় এমন করে। এ আর নতুন কি? তুহি মনে মনে ভাবল, এই মেয়ে কোনোদিন আমার সামনে মুখ খুলবে না। বেকার খাটনি। সে উঠে দাঁড়িয়ে বলল,
আসছি আমি। আদনানের আপডেট জানাস আমাকে। আদনানকে একটু আদর করে বেরিয়ে গেল তুহি। নমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বসে রইল সেভাবেই। সপ্তাহ খানিক পর ব্যস্ত রাস্তা ধরে ডক্টর আয়লান আজওয়াদ আহিলের গাড়িটা ছুটে চলছিল হসপিটালের দিকে। ড্রাইভিং সিটে বসে আয়লানের এক হাত ছিল স্টিয়ারিং এ, অন্য হাতটা কপালে। ইদানিং মনটা তার ভীষণ বিক্ষিপ্ত থাকে। হাসপাতালের কাছাকাছি আসতেই আহিলের চোখ গেল ফুটপাত ধরে হেঁটে যাওয়া একটা যুগলের উপর। কেমন যেন চেনা চেনা লাগছে। সে ভ্রু কুঁচকে বিটবিট করল। এদের কোথায় যেন দেখেছি। সে গাড়ির গতি কমিয়ে গ্লাস দিয়ে দেখার চেষ্টা করছে। ভালো করে তাকাতেই কপালের রগগুলো ফুলে উঠল। হাত দুটো ক্রমশ মুঠো করে নিল। ফুটপাতের উপর হেসে হাত ধরে হাঁটছে তুহি এবং আবরার। ওদের ওভাবে হাসিমুখে চলতে দেখে আয়লানের চোখের মণি দুটো রাগে আর তীব্র আক্রোশে সংকুচিত হয়ে এল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, বুকের ভেতর চেপে রাখা একটা জ্বলন্ত আগ্নেয়গিরি যেন এক লহমায় জেগে উঠল। অতীতের একটা কুৎসিত অধ্যায় তার চোখের সামনে ভেসে উঠতেই গাড়ির ভেতরের এসি চলা সত্ত্বেও আজলানের কপাল বেয়ে এক ফোঁটা ঘাম ঝরে পড়ল। এতক্ষণ খেয়াল না করলেও হুঁশ আসতেই তুহিকে দেখে রাগের পাশাপাশি এক বিস্ময়ে দানা বাঁধল। ওরা দুজন মুহূর্তেই যেন হিসাব গরমিল লাগছে তার। আরেকবার তাকিয়ে চোখ মুখ শক্ত করে গাড়ি ফুল স্পিড দিয়ে শো করে ধুল উড়িয়ে করে চোখের আড়াল হয়ে গেল। আজলান কেবিনমা পায়চারি করছে। মাথার ভেতর সব এলোমেলো লাগছে তার। কোনোমতে কাজে মনোযোগ দিতে পারছে না। তার মাথার ভেতরের শিরাগুলো যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে তুহি সবেমাত্র হসপিটালে এসে ল্যাবের দিকে যাচ্ছিল, তখনই আয়লানের পিএ এসে তুহিকে জানালো আয়লান তাকে কেবিনে যেতে বলেছে। তুহি কিছুটা অবাক হল। আজলান হঠাৎ তাকে জরুরি তলব করছে কেন? তবুও সে গেল। ল্যাবের দিকে না গিয়ে পথ পাল্টে হাঁটা দিল আজলানের কেবিনের দিকে। আজলানের কেবিনের সামনে গিয়ে সে নক করল। মনের ভেতর কেমন যেন ভয় হচ্ছে তার। কিসের ভয় বুঝতে পারছে না। কাম ইন। গম্ভীর কণ্ঠে তুহি একটা ঢোক গিলে ভেতরে গেল। তুহি কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করল, স্যার ডেকেছিলেন আমায়? এনি প্রবলেম? না। বসো, একটা কথা আছে। তুহি এসে সামনের চেয়ারে বসল। আজলান প্রথমেই সরাসরি প্রশ্ন করল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, সরাসরি উত্তর দিবেন। বাইরে আপনার সাথে একজন ছেলে দেখলাম, সেটা কে? আজলানের এমন সরাসরি প্রশ্নে সে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছে? কোনো ছেলে স্যার? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আসার সময় আপনার সঙ্গে একজন ছেলেকে দেখলাম, খুন সম্ভবত আবরার নাম। এম আই রাইট? তুহি অবাক কণ্ঠে বলল, আপনি আবরারকে চিনেন? ইয়েস। ইনি আপনার কে হয়? তুহি এবার হেসে বলল, আরে আবরার। আপনি ওর কথা বলছেন? আবরার আমার হাসব্যান্ড। আজলান বিস্ফোরিত চোখে তাকাল, যেন সে তুহির কথা বিশ্বাস করতে পারছে না। আর আজলানের এমন ব্যবহারে তুহি বুঝতে পারছে না আজলান এসব কেন জিজ্ঞেস করছে। আজলানের যেন দুনিয়া ঘুরছে, সে দুয়ে দুয়ে চার মিলানোর চেষ্টায় আছে। নিজেকে সামলে নিয়ে নিজের রূপে ফিরে বলল, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? সত্যি বলতে স্যার, আবরার আর আমার সম্পর্ক 5 বছর আর বিয়ের 2 বছর। 5 বছর? জিবি। আজলান হিসাব মেলানোর চেষ্টায় চুপ থাকল খানিকক্ষণ। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল সেই চোরের মতো চেয়ে থাকা রহস্যময় নীল চোখ দুটো। সব গড়বড় লাগছে। এই মেয়ে আর। কিন্তু এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? আজলান হুট করে শান্ত কণ্ঠে প্রশ্ন করে বসল, সেদিন আপনি যার রিপোর্ট নিয়ে এসেছিলেন আদনান, সে সত্যিই আপনার বোনের ছেলে? ওর মা আপনার বোন হয়? মিথ্যে কেন হতে যাবে? আপনার বোনের পুরো নাম কি জানা যাবে? তুহি যেন এরই অপেক্ষা করছিল। সে তাচ্ছিলের সাথে জিজ্ঞেস করল, স্যার আপনি ওর আর আবরারের কথা কেন জানতে চাইছেন? আজলান একইরকমভাবেই জবাব দিল, দরকার আছে তাই জানতে চাইছি। তুহির কঠোর গলার অকপট উত্তর। নূরজাহান নওমি। মুহূর্তেই স্তব্ধ হল আয়লান। একে একে সব হিসেব মিলে গেল। দুনিয়া কিছুক্ষণের জন্য ঘুরে উঠল তার। একটা চেনা ব্যথায় তার বুকের বাম পাশটায় এক তীব্র মোচড় দিয়ে উঠল। তবে সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে তার দুলতে থাকা দুনিয়াটাকে এক প্রকার জোর করেই স্থির করল। বড় বড় শ্বাস নিয়ে বলল, নমি।
নমিকে আপনি কোথায় পেলেন? নমির তো কোনো বোন ছিল না। আপনি কিভাবে ওর বোন হতে পারেন? তুহি বাঁকা হাসল। আপনি নমিকে কিভাবে চিনেন স্যার? ওর অফিসিয়াল নাম তো নূরজাহান। চিনি কোনোভাবে। আপনি আমাকে ওনার ঠিকানাটা দিন। ওর ঠিকানা কেন আপনাকে দিব? আজলান একটু হেসে বলল। কার সাথে কোথায় কেমন সংসার করছে দেখতে হবে না? এতক্ষণ নিজেকে আটকে রাখলেও এবার তুহির রাগের মাত্রা ছাড়াল। লোকটা সরাসরি নমির দিকে আঙুল তুলছে। নমিকে নিয়ে করা এমন ইঙ্গিতপূর্ণ বাঁকা মন্তব্য তুহির ভেতরের দাহ আগ্নেয়গিরির মতো জ্বালিয়ে দিল। এতদিন ধরে চেপে রাখলেও আজ আর পারল না। সে টেবিলে এক হাত চাপড়ে আয়লানের দিকে কঠোর চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল। সংসার? কার সাথে কেমন সংসার করছে সেটা দেখার আপনি কে ডক্টর আয়লান আজওয়াদ? কোনো সাহসে আপনি আমার সামনে নমির নামে বাজে কথা বলছেন? আপনার মতো কাপুরুষের মুখে এটা মানায় না। আজলান অবাক কণ্ঠে বলল। মানে? কি বলতে চাইছেন আপনি? নিজের স্ত্রীকে ৩ বছর আগে সংসার ছাড়তে বাধ্য করেছিলেন। ভুলে গেলেন এত সহজে? নিজের কাপুরুষতার কথা মনে নেই? ভুলে গেলেন? নিজের স্ত্রীকে পৈশাচিক লাঞ্ছনা করতেও দ্বিধা করেনি। একটু থেমে আয়লানের বিস্ফোরিত দৃষ্টি উপেক্ষা করে তুহি আবার বলল। আপনি জানতে চেয়েছিলেন না ও আমার বোন কিভাবে হয়? আমি ওর রক্তের কেউ নই। ওর সাথে আমার আত্মিক সম্পর্ক। আপনি আর ওর নিজের রক্তের মানুষগুলো সমাজের ভয়ে যেদিন ওকে মাঝরাতে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, আমি ওকে মরতে দিইনি। ওই নরক থেকে পালিয়ে আসার পর আমি ওকে নিজের বুকে টেনে নিয়েছিলাম। আর আপনি এখন ঠিকানা চাইতে এসেছেন? আজলান যেন কথা বলতে ভুলে গিয়েছে। তুহির কণ্ঠস্বর আরও বেশি কঠিন হল এবার। চোখে চোখ রেখে বলল। একটা কথা কান খুলে শুনে রাখুন ডক্টর আয়লান, ও আজ যেখানে আছে, যেভাবে আছে, নিজের সন্তানকে নিয়ে খুব ভালো আছে। অনেক কষ্ট সহ্য করে তিল করে নিজের জীবনটা সাজিয়েছে নমি। ওর ওই শান্ত জীবনে আপনার মতো একটা বিষাক্ত মানুষের ছায়াও আমি আর পড়তে দেব না। ঠিকানা তো দূর, ওর ত্রিসীমানায় যাওয়ার অধিকারও আপনার নেই। আপনি যদি কোনোদিন ওনার সামনে যাওয়ার চেষ্টা করেন, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আজলানকে আর কিছু বলার সুযোগই দিল না তুহি। হনহনিয়ে কেবিনের বাইরে চলে গেল। এদিকে আয়লান যেন ধাক্কা সামলে উঠতে পারছে না এখনো। কি বলে গেল মেয়েটা? নমিকে আমি সংসার ছাড়তে বাধ্য করেছি। নমি কার সাথে আছে? কেন চলে এসেছে সে? আমার অত্যাচারে? কিন্তু নমি তো নিজে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিল। অন্তত ৩ বছর আগে তার সামনে সাজানো প্রতিটা প্রমাণ, প্রতিটা বেনামি চিঠি আর চারপাশের মানুষের চারপাশের পরিস্থিতির যে জাল তা তো সেই কুৎসিত সত্যেরই সাক্ষ্য দিচ্ছিল। নিজের মাথার চুল খামচে ধরল সে। এক একটা স্মৃতি তার মস্তিষ্কে হানা দিচ্ছে। কিছুতেই সামলে উঠতে পারছে না। নিজেকে কাঠগড়ায় দাঁড় করাবে নাকি নমিকে? এতদিন যা ভেবে এসেছে তার পরিস্থিতি অনুযায়ী সে ঠিক, আর আজ তুহির মুখে সে যা শুনল তা যেন ওই মুদ্রার একেবারে বিপরীত পিঠ। নমির সামনে পরিস্থিতি ছিল সম্পূর্ণ অন্যরকম, আর আয়লানের সামনে অন্যরকম। দুটি সত্যের মাঝখানে এক বিশাল, অন্ধকার খাদ। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল আদনানের মায়াবী মুখটা। আধো আধো বুলিয়ে কিবা বা উ বলার মুহূর্তটা। নমি যদি কারো সাথে নাই যায় তাহলে আদনান? নিজের সন্তানকে নিয়ে খুব ভালো আছে গু। তুহির এই কথাটা আজলানের কানের পর্দায় কামানের গোলার মতো আছড়ে পড়ল। আদনান? আদনান তার মানে তার নিজের সন্তান। কিন্তু নমির এত পরিবর্তন। এই নমি আগের নমি নয়। না হয় এক দেখায় সে চিনতে পারল না? আজলান মাথা ঠান্ডা করার চেষ্টা করে উঠে দাঁড়াল। এখন এভাবে ভেঙে পড়লে চলবে না। তাকে সত্যিটা জানতে হবে। সবটা জানা দরকার। কি ঘটেছে আসলে? যা তুহি বলে গেল? নাকি যা সে ফেস করেছে? স্বচক্ষে দেখেছে? সে হুট করে জাদুকরের মতো নমির ঠিকানা পেয়ে যাবে না, তুহিও তাকে কিচ্ছু বলবে না। নমি যে তার থেকে পালিয়ে বেড়াতে চাইছে এটা সে ভালো করে বুঝতে পারছে। তাই তাকে ঠান্ডা মাথায় প্রফেশনাল সূত্র ধরে এগোতে হবে। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিনের সোফাটায় হেলান দিয়ে বসল। সিলিংয়ের দিকে তাকিয়ে বিটবিট করল। মাঝের সত্যটা আসলে কি? নমি বিছানার একপাশে বসে নাক টানছে। সামনে নির্বিকারভাবে ঝালমুড়ি খাচ্ছে তুহি। উপরে নির্বিকার হলেও ভেতরে ভেতরে ফেটে পড়ছে সে।
নমিও আগ বাড়িয়ে কিছু বলছে না, কারণ বললে সে নিজেই তুহির গরম আবহাওয়ার শিকার হবে। আর ছোট্ট আদনান একবার মায়ের দিকে একবার তুহির দিকে আগ্রহ নিয়ে তাকাচ্ছে। একটু পর তুহি বিরক্ত মুখে ধমকের সুরে বলল, এই থাম, ফ্যাচ করে কাদা বন্ধ কর। নমি কিছু না বললেও আদনান চটে গেল। তার মাকে বকা দেয়। সে চোখ গরম করার ভঙ্গি করে বলল, তুই বপপ। তুহির উপর আদনানের এই পিচ্চি বয়সের তেজ দেখে নমি চোখের জল টপ করে মুছে হুট করেই হেসে ফেল। তুহি হাতে থাকা ঝালমুড়ির ঠোমাটা পাশের টেবিলে রেখে আদনানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওরে আমার আদুমুরে, মাকে একটু ধমক দিয়েছি বলে খালামুনিকে বকা দিচ্ছিস? তোর মা তো খারাপের খারাপ বকা না দিয়ে কি করব? আয় এদিকে আয় দুষ্ট। আদনান কিন্তু সহজে গলল না। সে নমির গায়ের সাথে আরও লেপটে গিয়ে মুখটা ঘুরিয়ে নীল যেন সে রেগে গেছে। তুহি একটু হাসল ওর কাণ্ডে। তারপর সরাসরি তুহির দিকে তাকাল। ওর চাহনি দেখে নমি চোখ নামিয়ে নিল। তুহি রাগ আর অভিমানে উঠে দাঁড়াল। আদনানের দিকে তাকিয়ে বলল, আসি হ্যাঁ? আমাকে মনে পড়লে তোর মাকে বলিস আমায় কল দিতে। নমি তড়িঘড়ি করে ওর হাত টেনে ধরে বলল, চলে যাচ্ছ কেন? থেকে কি করব? যার সুখে দুঃখে 3টা বছর ছায়ার মতো পাশে থাকলাম, সেই যখন আমাকে বিশ্বাস করতে পারল না, পর ভেবে এত বড় সত্যিটা লুকিয়ে গেল, সেখানে থাকার আর কি অধিকার আছে আমার? কি বলছ তুহি আপু? আমি তোমাকে বিশ্বাস করি না? এত বড় কথা লুকালি কেন তাহলে? নমি চুপ হয়ে আছে। একটু পর মিনমিন করে বলল, তুমি কিভাবে জেনেছ যে ওই আদনানের বাবা? তুহি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি হাসপাতালে জয়েন করার পর থেকেই তো ওনাকে চিনতাম, কিন্তু তুই আমাকে জানাসনি। আদনান যখন কয়েক মাস আগে খুব বেশি অসুস্থ হয়েছিল, তোর মনে আছে? আমি ওর চিকিৎসার জন্য সব টেস্ট আর রিপোর্টের ফাইলগুলো এক জায়গায় গোছাচ্ছিলাম, সেদিন তুই ছিলি না বলে আমাকে নিতে বলেছিলি। সেদিন আমার হাতে ওর বার্থ সার্টিফিকেটটা চলে আসে, যেটা তুই তোর আলমারির কাপড়ের ভাঁজে খুব গোপনে লুকিয়ে রেখেছিলি। আমি কৌতূহলবশত সেটা খুলেছিলাম নমি। আর সেখানে বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা ছিল আয়লান আজওয়াদ আহিল। আমি সিওর ছিলাম না এই আয়লান ডক্টর আয়লান কিনা। তাই তোকে জিজ্ঞেস করেছিলাম ওর বাবার পেশা। তুইও উত্তরে বলেছিলি ডক্টর, তারপর সিওর হলাম। নমি অবাক হল। এতগুলো দিন ধরে তুহি সবটা জেনেও চুপচাপ ওকে বুঝতে দেয়নি কিছুই। তুহি এবার নিচু স্বরে অত্যন্ত অভিমানী কণ্ঠে বলল, তোর মনে আছে নমি? আমি কতবার এসে তোকে ডক্টর আয়লানের প্রশংসা করেছি। বলেছি আমাদের হসপিটালের চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারটা কত ভালো, কত রাশভারী, কত ট্যালেন্টেড। তুই দিনের পর দিন আমার মুখে ওনার ইচ্ছেমতো প্রশংসা শুনলি, ওনার গুণগান শুনলি, অথচ একটা বারও তোর মুখটা খুললি না। একটা বারও বললি না, তুহি আপু, তুমি যার প্রশংসা করছ সেই আমার জীবনটা ছারখার করে দিয়েছে, কেন বলিসনি নমি? আমি কি তোর এতটাই পড়ছিলাম? তুহির এই তীব্র আক্ষেপ আর অভিমানী কথাগুলো তীরের মতো নমির বুকে গিয়ে বিঁধল। সে ফুপিয়ে উঠে বলল, আমি তোমাকে পর ভাবি না আপু। তুমি আমার জন্য যা করেছ অন্য কোনো মানুষ করেনি এমন। কিন্তু ওই নামটা আমার জীবনের একটা অভিশাপ। আমি প্রথমে ভাবতে পারিনি আহিল আর তোর হসপিটালের ডক্টর আয়লান একই মানুষ হবে। আমি যখন কদিন আগে আদনানকে নিয়ে গিয়ে প্রথম জানতে পারলাম ও এই হসপিটালের ডাক্তার, আমি তখন খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বলবো, কিন্তু পারিনি। তুহির রাগ গলে গেল অনেক আগেই। সে ওকে সান্ত্বনা দিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না। বুঝেছি আমি। আজ ইচ্ছে মতো রাগ দেখিয়ে এসেছি। আমার কাছে তোর ঠিকানা চাইছে। আবার আবরারকে নিয়ে জেরা করছে। তোর সম্পর্কে এসব শুনে মাথা ঠিক ছিল না আমার। চিন্তিত মুখে তাকিয়ে আছে নমি। তুহি বিরক্ত হয়ে যাচ্ছে। এই মেয়েটা এমন করছে কেন? সে রাগ দেখিয়ে বলল, সমস্যা কি তোর? এমন করছিস কেন? নমি ভয়ে ভয়ে বলল, আপু তুমি কি করে এসেছ? ওনাকে সব জানিয়ে দিয়েছ? তো কি হয়েছে? এবার কি হবে? উনি যদি আমাদের খোঁজ করে? দেখি কি করতে পারে। আজ যা বলে এসেছি, এসবে কি ফল হবে আমি জানি না। আমার না খুব ভয় করছে। তুই কেন ভয় পাবি? যা হবে সরাসরি হবে। আর কত লুকিয়ে পালিয়ে বেড়াবি? তোর পালিয়ে বেড়ানো দেখে উনি ধরে বসে আছে তুই অন্য কারো সাথে সংসার গেড়েছিস। নমি অবাক হল না।
সে জানে আয়লান এমন কিছুই ভাববে, ওর সন্দেহের কথা আর নাই বা বলল। কিন্তু আপু এখন কি হবে? কিছুই হবে না। তুই এত ভয় পাস দেখে তোকে সবাই দুর্বল ভাবে। একটু শক্ত হ নমি। নমি ঠোঁট চেপে বলল, আমার নিজের কিছু নিয়ে চিন্তা নেই আপু, কিন্তু আদনানের কথা যদি জানতে পারে, ওকে যদি নিয়ে যেতে চাই, আমি কিভাবে থাকব? আদনান ছাড়া আমার কেউ নেই। মগের মুল্লুক নাকি? চাইবে আর দিয়ে দেব আমরা? কিসের অধিকার ওর আদনানের উপর? আদনান যে ওর ছেলে এটা ও জানে? জানে না। ওই ব্যাটার জানার দরকারও নেই। যেখানে ইচ্ছে মরুক। নমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি বুঝতে পারছ না আপু, উনি কতটা প্রভাবশালী। আয়লান যদি কোনোভাবে জানতে পারে আদনান ওনারই সন্তান, তবে উনি আইনিভাবে হোক কিংবা নিজের ক্ষমতার জোরে আদনানকে আমার বুক থেকে কেড়ে নিতে এক সেকেন্ডও ভাববে না। তবে? তুহি ভ্রু কুঁচকে প্রশ্ন করে বসল। তবে? এখানে একটা গোলমাল আছে। যদি উনি এই 3 বছরে বিয়ে করে, তাহলে আমার কোনো ভয় নেই আদনানকে হারানোর। উনি বিয়ে করেছে কি না এই খবর তো কারো কাছে পাইনি। নমি তাচ্ছিলের হাসি হেসে বলল, বিয়ে করবে না আবার? আমিই তো বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, তাই তো আমাকে না পারছিল ফেলে দিতে, না পারছিল রেখে দিতে। গলার কাটা হয়ে বিঁধেছিলাম। আমি বেরিয়ে আসার পরেই বিয়ে করার কথা। কি বলছিস এসব? তোকে তো আজলান সন্দেহের বসে কথা শোনাতো বলতি। কথা শোনানোর অজুহাত যে সেটা নয়, তা কিভাবে বলবো তুহি আপু? মানে? মানে পুরনো জিনিস ওনাদের বেশিদিন ভালো লাগে না, তাই আমাকে ভালো লাগেনি। ওনাদের ভালো লাগে উচ্চশিক্ষিতা বড়লোক মেয়ে, আমি তো তেমন নই। তাই আমাকে রাস্তা থেকে সরানোর উদ্দেশ্যে হয়তো সন্দেহকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তুহি হতভম্ব। এখন ঘটনা তো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। যদি সত্যিই তাই হয়, তাহলে আয়লান কেন এত বছর পর নমির কথা জানার পর খোঁজ করবে? সত্যি অপমান করার জন্য? নাকি আদনানের জন্য? নাকি অন্য কোনো কারণে? তুহিকে চুপ থাকতে দেখে নমি ওর হাত টেনে বলল, কি ভাবছ? কিছু না। শোনো, সাবধানে থাকিস। আমি আজ আসছি। আবরার তাড়াতাড়ি ফিরবে আজ। কালকে আমি আসব আবার। কিন্তু আপু, উনি যদি সত্যি খুঁজে নিয়ে চলে আসে? নমি, তুই এখনও সেই আগের ভীতু মেয়েটাই রয়ে গেলি। তুই যে বলছিস ও আদনানকে কেড়ে নেবে। কিভাবে নেবে? আয়লান আজওয়াদ একজন ডাক্তার হতে পারে, কিন্তু আইনের মধ্যে তো নয়। আর তুই একা নোস নমি, আবরার আর আমি তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। আমি আর পালাতে চাই না আপু। কিন্তু আমি ওনার মুখোমুখি হওয়ার শক্তিও এখনও নিজের ভেতর খুঁজে পাচ্ছি না। তোকে ওনার মুখোমুখি হতে কে বলেছে? ও তোকে খুঁজে পাক, তারপর দেখা যাবে। এত চিন্তা করিস না। তুহি বেরিয়ে গেল। রেখে গেল চিন্তিত নমিকে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে আদনানকে বোধহ হারাতে বসেছে সে। প্রতিবার নিজেকে দোষী মনে হচ্ছে, তুহিকে আগে বলে দিলে তাকে সাবধান করে দেওয়া যেত যেন তাদের কথা না বলে। তাহলে নিশ্চয়ই এত কিছু হতো না। আদনান গুটি গুটি পায়ে মায়ের কাছে এসে ডাকল, মা। এই আদুরে ডাকে যেন নমির সব চিন্তা দূর হয়ে গেল। সে আদনানকে কোলে টেনে নিয়ে বলল, বলেন আব্বু। বা। নমির বুক ধক করে উঠল। ছেলের মুখ থেকে এই একটা শব্দ শোনার জন্য পৃথিবীর প্রতিটা মা চাতক পাখির মতো চেয়ে থাকে। কিন্তু নমির বুকে এই শব্দটা শোনামাত্র যেন হাজারটা তপ্ত তীর এসে বিঁধল। সে আদনানকে প্রায় সময় ছবি দেখিয়ে চিনিয়েছে ঠিকই, কিন্তু এখন ভাবলে ভয় হয়, যদি আয়লান ওকে নিয়ে যেতে চাই, যদি আদনান বাবার কাছে ফিরে যেতে চাই, তার কি হবে? ওর পুরো দুনিয়া তো আদনানকে ঘিরেই। সে আদনানকে আরও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। এই 3 বছরে কত রাত যে সে এই একই আশঙ্কায় বালিশ ভিজিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। আয়লান আজওয়াদ আহিল নামটা মনে পড়তেই নমির চোখের সামনে ভেসে উঠল সেই অভিজাত, গম্ভীর চেহারার পুরুষটাকে, যাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। কিন্তু বিনিময় কি পেয়েছিল? শুধু অবহেলা, কুৎসিত অপবাদ আর এক বুক শূন্যতা। 2 দিন ধরে আয়লান পাগলের মতো চিন্তা করেছে। ঘুরে ফিরে সে আটকেই যাচ্ছে। তার চোখের সামনে যেন একটা বিশাল ধাঁধা এসে দাঁড়াল, যার এক পিঠে তুহির দেওয়া পৈশাচিক লাঞ্ছনার অপবাদ, আর অন্য পিঠে তার নিজের চোখে দেখা কিছু ঘটনা, ফোন কল ইত্যাদি। এই 2 বিপরীত সত্যের মাঝে আসল সত্যটা কি, তা তাকে জানতেই হবে।
আর তার জন্য নমির মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু নমি ওর থেকে পালিয়ে বেড়াচ্ছে এটাও সে ভালো করে বুঝতে পারছে। কিন্তু সে যদি নির্দোষ হয় তবে পালিয়ে বেড়াচ্ছে কেন? সে কি কোনোভাবে আয়লানকে ভয় পাচ্ছে? তার মনে প্রথম আসছে এই নমি কি সেই নমি? আমার দেখা নমি ছিল পুরো ভিন্ন। সেদিন নিকাব পরা মেয়েটা যদি নমি হয় তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কিভাবে? যেই মেয়ে কখনোই হিজাব পরেনি সে সম্পূর্ণ নিজেকে আড়াল করে নিল। আয়লান তার ভাই সমতুল্য বন্ধুর সাথে বসে নিজের জীবনের কথা বলছিল। এই বন্ধু সবটা জানে তার ব্যাপারে। সে আয়লানকে বলল, দেখ ৩ বছর কিন্তু কম সময় নয়। ইভেন একজন মানুষের পরিবর্তন হওয়ার জন্য এনাফ টাইম। সেটা তুইও জানিস। তোর মধ্যে কত পরিবর্তন এসেছে। আর এটাও হতে পারে তোর থেকে লুকিয়ে থাকার জন্য এমন। তাহলে আমি ওকে খুঁজে বের করব কিভাবে? সে লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করা যায়? গত ৩ বছর ধরে নিজেকে শক্ত করলি আর এখন এসেই ভেঙে পড়ছিস? যার জন্য নিজেকে শক্ত করলি তার সামনেই ভেঙে পড়বি? আজলান ছোট্ট করে শ্বাস ছাড়ল। সব ঘেটে হয়ে যাচ্ছে তার। মন চাচ্ছে এখনই নমিকে খুঁজে বের করে সব জেনে নিতে। তার দম বন্ধ লাগছে। ঘুম হচ্ছে না, কাজে মনোযোগ বসছে না। তার বন্ধু তৌহিদ চিন্তিত মুখে বলল, দেখ তুই ওকে কোথায় খুঁজবি এটা জানি না কিন্তু একটা ট্রিক্স কাজে লাগা। সরাসরি বাসা খুঁজে লাভ নেই। যদি নমি একা থাকে তাহলে অবশ্যই ও কোনো জব করবে। একা নিশ্চয় চলতে পারবে না। তার উপর তুই বলছিস একটা ছেলে আছে। আজলান ভেবে দেখল কথাটা ভুল নয়। কিন্তু এত বড় শহরে কোথায় কাজ করে এটা কিভাবে খুঁজবে সে? কিন্তু এটা কিভাবে খুঁজব? এত এত কর্মস্থল। ব্যাটা তুই মাথার বুদ্ধিশুদ্ধি সব খুইয়েছিস নাকি? তুইকে ফলো করলেই তোর অর্ধেক সমস্যার সমাধান। তুই খুব সাবধান হয়ে গেলে ওর বাসায় কখনোই যাবে না কিন্তু তুই যেহেতু ওকে সাহায্য করেছে সেহেতু দেখা না করে থাকবে না। আজলান একটা ঢোক গিলে বলল, শেষমেশ ফলো করা শুরু করব একটা মেয়েকে? তাহলে তুই থাক তোর মতো লোকের এটাই প্রাপ্য। শালা খারাপের খারাপ। আরে আরে রেগে যাচ্ছিস কেন দোস্ত? তো কি তোকে মাথায় নিয়ে নাচব? মেয়েটার সাথে বিষয়গুলো ডিসকাস করা যেত না? যতই নিজের চোখে দেখ একবার নিজের বুকে বিশ্বাস করা যেত না? ওকে তুই সরাসরি জিজ্ঞেস করেছিলি কিছু? না। তবে কয়েকবার আমি ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম ও উল্টো রাগ দেখিয়ে আমার মাথা খারাপ করে দিত যার কারণে আরও বেশি রাগ লাগত। এছাড়া আমি ইনডিরেক্টলি ওকে একবার জিজ্ঞেস করেছিলাম ও সরাসরি না বলেছিল। আমি দেখে আসার পর এটা কিভাবে অস্বীকার করব? তৌহিদ হতাশার দৃষ্টিতে তাকিয়ে ভাবল দুইটাই একই। কেউ কারো থেকে কম না। রেগে না গিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া করলেই তো হয়। এই দুইটাকে দেখ। বউ রাগলে জামাইও মাথা গরম করে বসে থাকত। তোর যা মন চাই তা কর। তোদের দুইজন মিলে ৩টা বছর নষ্ট করেছিস। বাচ্চাটা যদি তোর হয় তাহলে বাচ্চাটার শৈশবের একটা অংশ নষ্ট করেছিস। দুইজনের কেউ এই দায় এড়াতে পারবি? মেয়েটাও তোকে না জানিয়ে চলে গেল। অবশ্য তোকে বলে যাওয়ার মতো পরিস্থিতি তুই রাখিসনি। এখন আবার বলছিস আমি ফলো করব? তোর কিছুই করা উচিত না। এভাবেই দেবদাস হয়ে ঘুরতে থাক তুই। আদনানের কথা উঠতেই আজলানের মুখ মলিন হয়ে গেল। প্রথম দিন আধো আধো গলায় কি সুন্দর বাবা ডাকল। এই কঠোর হৃদয়টা কি একটু বুঝতে পেরেছিল? নমি নিশ্চয়ই ওকে চিনিয়েছে না হয় চিনল কি করে। কিন্তু আমার সামনে কি সুন্দর বলে দিলগু ওর বাবা নেই কি ইস বুকটা বড পুড়ছে। এই জন্যই বুঝি নাম নিয়ে এত কিছু করেছে। ছেলের নাম কি? আদনান আজওয়াদ? ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটল আবার। তৌহিদকে বলল, জানিস আমার ছেলেটা কত কিউট হয়েছে। দেখলে কোলে নিতে মন চাই। তাহলে ভাব ৩টা বছর কি হারিয়েছিস। ছেলেটা তোর কোলে পিঠে মানুষ হতো কিন্তু একটা ভুলের সব তছনছ। হঠাৎ অস্থির হয়ে উঠল আয়লান। এই অস্থিরতা তৌহিদ চেনে। সকলের সামনে কঠোর হলেও এই আয়লান যে কতটা নরম সেটা শুধু তারা গুটি কয়েকজন জানে। আজলান অস্থির কণ্ঠে বলল, আচ্ছা তৌহিদ, আদনান কোনোদিন আমায় বাবা ডাকবে? তৌহিদের বুকে লাগল কথাটা। তারও একটা ছোট পরী আছে। আধো আধো কথা শিখছে মাত্র। সে আয়লানকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ডাকবে না কেন? তুই তো বললি সেদিন ডাকল। সেটা তো না জেনে ডেকেছে।
যদি সত্যি নওমি ঠিক হয় আর আমি ভুল হই তাহলে এত কিছু জেনে ও বড় হয়ে আমাকে ঘৃণা করবে, তাই না? বলতে বলতে গলা কেঁপে উঠল তার। তৌহিদ আজলানের পিঠে হাত রেখে আলতো করে চাপ দিল। এক বুক দীর্ঘশ্বাস ফেলে বলল, অতীতের ভুলগুলোকে আঁকড়ে ধরে বসে থাকলে তো আর ভবিষ্যৎ ঠিক হবে না, আয়লান। এখন ভেঙে পড়ার সময় নয়। আগে তুই সত্যিটা কি তা জানার চেষ্টা কর। নওমি যদি কোনো অপরাধ নাই করে থাকে, তবে তার ভেতরের অভিমান আর কষ্টটা তোকে দূর করতে হবে। তোকে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে স্বামী হিসেবে, বাবা হিসেবে। তবে সব ঠিক করার জন্য কষ্ট করতে হবে খুব। মেয়েটা কম কষ্ট পায়নি। কিছুক্ষণ পর তৌহিদ উঠে চলে গেল। আয়লান বেশ খানিকক্ষণ একা বসে রইল। তার চোখের সামনে ভেসে উঠছে এক একটা অতীতের ঘটনা, যেগুলো এতদিন ভুলতে চেয়েছে সেগুলো এখন নিজেই মনে করছে। বিয়ের প্রথম দিকে নূরের সৎ মা নূরের সামনে প্রশংসা করলেও নূর অর্থাৎ নওমির আড়ালে ওর কানে অনেক কথা বলত। আহিলের প্রচণ্ড রাগ হতো, কিন্তু নওমিকে বলত না, সে কষ্ট পাবে বলে। এক পর্যায়ে সে নওমির সৎ মায়ের বাড়িতে যাওয়া কমিয়ে দিল। নওমিকেও যেতে দিত না বেশি। 1 মাস পর একদিন আহিল বাসায় ফিরে দেখল নওমি ফোন নিয়ে বিছানায় বসে মিটমিটি হাসছে। আশেপাশে খেয়াল নেই। সে যে এসেছে সেই খবরও নেই। সে ডাকতেই নওমি থতমত খেল। আজ আগে ফিরেছে আহিল। আপনি এত তাড়াতাড়ি? তো কিছু না, বসুন, আমি শরবত নিয়ে আসছি। নওমি চলে গেল। আহিল ফ্রেশ হয়ে আসতেই নওমির ফোনে একটা কল এলো। ফোনটা রিসিভ করতেই কেউ বলে উঠল, ওভাবে অফলাইন হলে কেন, তোমার হাসব্যান্ড এসেছে নাকি? পুরুষ কণ্ঠ শুনতেই আহিল অবাক হয়ে গেল। এর মধ্যে নওমি রুমে ঢুকল। আহিল ওকে দেখে ফোন এগিয়ে বলল, এটা কে? আমি তো চিনি না। তাহলে তোমাকে এগুলো কি বলল? নওমি ফোন হাতে নিয়ে নম্বর চেক দিয়ে বলল, এটা তো একটা আননোন নম্বর, আমি কিভাবে জানব? আমি ঘরে ঢুকেও দেখেছি তোমার এদিকে খেয়াল নেই, ফোন দেখে মিটিমিটি হাসছ। কাহিনী কি? নওমি রেগে গেল। জোর গলায় বলল, আপনি সবসময় আমাকে এভাবে জেরা করেন কেন বলুন তো? আমি কি আপনার ঘরের বন্দি কয়েদি? একটা সাধারণ বিষয় নিয়ে অহেতুক সন্দেহ করাটা আপনার রোগে পরিণত হয়েছে। আমি কি হাসতেও পারব না? এই নিয়ে ওদের বাকবিতণ্ড চলল। 2 দিন কথা বলাও বন্ধ ছিল। এক পর্যায়ে আহিল মেনে নিল তারই ভুল। সে ক্ষমাও চেয়েছিল নওমির কাছে। কিন্তু এরপরের ঘটনা শুধু আননোন নম্বরেই সীমাবদ্ধ রইল না। আহিলের চোখের সামনে এমনভাবে সাজানো হলো যে সে বিশ্বাস করতে বাধ্য ছিল। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন।